আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো তোমাদের ধারাবাহিকভাবে বার্ষিক পরীক্ষা সামষ্টিক মূল্যায়নের যেই নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে, সেই নমুনা প্রশ্নের সমাধান আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের নমুনা প্রশ্ন, মানবন্টন এবং তার সমাধান দেখিয়ে দিব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের শিল্প সংস্কৃতির যে বিষয় সেটির নমুনা প্রশ্ন, মানবন্টন এবং সিলেবাস দেখিয়ে দিব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণী। তো আজকে প্রথমে আমি তোমাদের যেই সিলেবাস সেটি দেখাবো। তো এখানে বলা সাধারণ নির্দেশনা। এখানে মাধ্যমিক স্তরে 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত মূল্যায়ন নির্দেশনা, অর্থাৎ কিভাবে মাধ্যমিক বার্ষিক পরীক্ষা মূল্যায়ন নিবে সেটি এখানে নির্দেশনা দেওয়া আছে। তো এগুলো তোমাদের নয়, এটি তোমাদের শিক্ষকেরা পড়ে নিবে। তারপর এই যে এখানে দেওয়া আছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণী। তো এখানে দিয়েছে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম, অর্থাৎ তোমাদের কি কি পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য এখানে উল্লেখ করে দিয়েছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে ক্রমিক নং, এই ক্রমে অভিজ্ঞতার নাম, এখানে তৃতীয়, আর এখানে ব্যবহারিক। তো প্রথমে 1 নম্বর ক্রমিক নং, সেটি হচ্ছে তোমাদের যে 1 নম্বর অধ্যায়, অর্থাৎ স্বাধীনতা তুমি, এর দ্বারা সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু পড়তে হবে। এবং ব্যবহারিকের ক্ষেত্রে পড়তে হবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা দিবসের আলোকে আঁকা, গান, নাচ, কবিতা, ছড়া, লেখা বা আবৃত্তি করবে। তারপর দ্বিতীয় অধ্যায় নব আনন্দে জাগো, সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু। তো এখানে বলছে ব্যবহারিক যে গ্রীষ্মকালের দৃশ্য, পয়লা বৈশাখ উৎসবকে কেন্দ্র করে আঁকা, তারপরে গান, নাচ, কবিতা, ছড়া, লেখা, কার্ড তৈরি। তারপর তৃতীয় অধ্যায়, অর্থাৎ ক্রমিক নম্বর 3 আত্মার আত্মীয়, সংশ্লিষ্ট অভিজ্ঞতার বিষয়বস্তু, বিভিন্ন রেখা ও আকার ব্যবহার করে গাছ অঙ্কন। তারপর 4 নম্বরে আছে বৃষ্টির দ্বারা বর্ষা আসে, সংশ্লিষ্ট অভিজ্ঞতা বিষয়বস্তু। এখানে ব্যবহারিক দেওয়া আছে বর্ষা প্রকৃতির ছবি আঁকবে, বর্ষার গান, কবিতা, আবৃত্তি এবং পছন্দের গানের সাথে সাথে নাচের মুদ্রা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পেরেছো, এই ছিল তোমাদের এই শিল্প সংস্কৃতির সিলেবাস। তারপর যে মূল্যায়ন কাঠামো এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই জানো যে সামষ্টিক মূল্যায়ন 70% আর শিক্ষণকালীন মূল্যায়ন 30% হবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপর এখানে দেওয়া আছে যে প্রশ্নের দ্বারা অমানবন্টন। তো এখানে দিয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন। তো শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদের 30% থাকবে। তো কি কি থাকবে, এই যে আইটেমের নাম আর এখানে নির্ধারিত নাম্বার দিয়েছে। তো শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের শ্রেণীকাজ থাকবে, একক কাজ অথবা দলগত কাজ, সেটি 10 নাম্বার থাকবে। আর বইয়ের কাজ, বইয়ের নির্ধারিত স্থান, তারপর লেখা, ছক, ছবি, সেটি 10 নাম্বার থাকবে। তারপর বাড়ির কাজ শিক্ষক নির্দেশনা অনুসারে আবারও এখানে 10 মার্ক থাকবে। তো এই হলো মোট 30 মার্ক শিক্ষণকালীন মূল্যায়ন। তারপর সামষ্টিক মূল্যায়ন থাকবে তোমাদের 70%। তো এই যে এখানে দিয়েছে যে আইটেমের নাম। তো ব্যবহারিক অংশে তোমাদের থাকবে কি, চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত, যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ। তো এটি থাকবে প্রশ্ন একটি, আর এটির মার্ক হচ্ছে 20, অর্থাৎ এই একটি প্রশ্ন থাকবে, সেটির মার্ক হবে 20। তারপর বন্ধুখাতা, তো বন্ধুখাতার প্রশ্ন একটি থাকবে, সেটি থাকবে 15 মার্ক। তারপর তৃতীয় অংশ থাকবে এক কথায় প্রকাশ, অর্থাৎ এক কথায় প্রকাশ 15টি প্রশ্ন থাকবে, সে 15টি অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করতে থাকবে। তারপর সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন থাকবে 4টি, এই 4টি থেকে 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপর ছবি দেখে লেখো, তো ছবি দেখে লেখো, একটি চিত্র দিবে, তো সেই চিত্র থেকে তোমরা লিখতে হবে, সেটি থাকবে 10 মার্ক। তারপর রচনামূলক উত্তরের প্রশ্ন, সেটি থাকবে 2টি এবং 2টি থেকে 2টি অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 10 মার্ক করে থাকবে। তো এই হলো তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন, সেই সামষ্টিক মূল্যায়ন পূর্ণ 100 মার্কের পরীক্ষা, অর্থাৎ 70%। তোমরা যদি এই 100-র মাঝে মনে করো 80 পেয়েছো, তাহলে এটিকে 70% করা হবে।
এটিকে 70% করলে আমরা পাবো 56। এই 56 তোমরা বার কাউন্ট করা হবে। এইভাবে তোমাদের এই রেজাল্টগুলো কাউন্ট করা হবে। তাই তোমরা বুঝতে পেরেছো। তো তারপর এখানে একটি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এই যেখানে লিখছে এটি একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু করা যাবে না। তো এখানে দেখতে পাচ্ছ যে বার্ষিক পরীক্ষা 2024 শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর নমুনা প্রশ্নপত্র, সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। ডান পাশের প্রশ্নের জন্য নির্ধারিত নম্বরে উল্লেখ করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে ক বিভাগ, আর এই যে এখানে মোট 65 নাম্বার। তো এখানে 1 নম্বরে থাকবে যে এক কথা উত্তর দাও, অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি এখন তোমাদের এগুলো কি কি প্রশ্ন দিয়েছে আমি তোমাদের পড়িয়ে শুনে দিচ্ছি, তারপর এটির সমাধান দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর প্রশ্নে দিয়েছে জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি। তারপর খ নম্বর প্রশ্নে দিয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে। তারপর গ নম্বর প্রশ্নে দিয়েছে তোমার এলাকা দুটি লোকশিল্পের নাম লিখো। তারপর গ নম্বর প্রশ্নে দিয়েছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ক নম্বর লোকশিল্পকে আমাদের সংস্কৃতি কিসের সাথে তুলনা করা হয়েছে। 6 নম্বর পরিবেশন কলার অন্তর্গত দুটি শাখার নাম লিখো। 6 নম্বর প্রশ্নে দিয়েছে ছবি আঁকার ক্ষেত্রে বস্তুর ত্রিমাত্রিক রূপকে কি বলে। বর্গীয় নম্বরে দিয়েছে গান, বাজনা আর নাচ এই তিনের সমাহারকে কি বলে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এখানে আর কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। এই যে 2 নম্বর প্রশ্নে দিয়েছে দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচে অনুভূতির প্রকাশ করা হয়। তারপর নম্বর প্রশ্নে বলেছে রঙের উৎস কি। তারপর 6 নম্বর প্রশ্নে বলেছে ছবিতে হালকা রং দিয়ে কি ফুটিয়ে তোলা হয়। তারপর 6 নম্বর প্রশ্নে দিয়েছে বস্তুর পৃষ্ঠের গুণমানকে কি বলে। 2 নম্বর প্রশ্নে দিয়েছে পরিবারে আমাদের আত্মীয় কারা। তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে নাচের দুটি উপাদানের নাম লিখো। এবং মূর্ধন্য নম্বরে অর্থাৎ শেষ প্রশ্নে বলেছে সব বর্ণ বা রং মিলে কোন রং তৈরি হয়। তো এই ছিল তোমাদের প্রশ্নগুলো এক কথায়। এখন আমি তোমাদের এক এক করে প্রতিটি প্রশ্নের সমাধান দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে সমাধানগুলো আমি লিখে নিয়েছি। তো 1 নম্বর প্রশ্নটি ছিল জাতীয় স্মৃতিসৌধে স্থপতির নাম লিখো। তো এর উত্তর হবে সৈয়দ মাইনুল হোসেন। তারপর খ নম্বর প্রশ্নে বলা ছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির রচয়িতা কে। তো এর উত্তর হবে আব্দুল গফফার চৌধুরী। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপর গ নম্বর প্রশ্নে বলেছে তোমার এলাকায় দুটি লোকশিল্পের নাম লিখো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু মিস্টেক আছে লেখা, যে এর উত্তরটি হবে যে বলছে দুটি লোকশিল্পের নাম লিখো। তো এর উত্তর হবে এই যে নিচে দেওয়া মাটির হাড়ি ও পাটের শিখা, সেটি এই গ নাম্বার উত্তর হবে এখানে। এখানে হবে, তোমরা এটি ঠিক করে নিও। তো এটি চুকের ক্যান্সার হবে না। আমি এখানে মিটে দিচ্ছি। তোমরা কি লিখবে গ নম্বর অপশন, যে দুটি লোকশিল্পের নাম হলো মাটির হাড়ি ও পাটের শিখা। এই অ্যান্সারটি তোমরা এখানে বসাবে। আগে তোমরা বুঝতে পেরেছো। তারপর এই গ নম্বর অপশনে বলেছে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল। তো এর উত্তরও এখানে ভুল টাইপিং হয়ে এসে গেছে। তো তোমরা এখানে লিখবে তোমরা জানো যে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে, 11টি সেক্টরে। তো এই গ নাম্বার উত্তর হবে 11টি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো তারপরের প্রশ্ন বলা ছিল লোকশিল্পকে আমাদের সংস্কৃতির কিসের সাথে তুলনা করা হয়েছে। তো এর উত্তর হবে শিকড়ের সাথে। তারপর 6 নম্বর প্রশ্নে বলেছে পরিবেশন কলার অন্তর্গত দুটি শাখার নাম লিখো। তো এর উত্তর হবে সঙ্গীত বা অভিনয়। তারপর 6 নম্বর প্রশ্নে বলেছে ছবি আঁকার ক্ষেত্রে বস্তুর ত্রিমাত্রিক রূপকে কি বলে। তো এর উত্তর হবে গড়ন। আইএফপি শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছো। তারপর বর্গীয় নাম্বার প্রশ্নে বলেছে গান, বাজনা আর নাচ এই তিনের সমাহারকে কি বলে। তো এর উত্তর হবে সঙ্গীত। তারপরের প্রশ্নে বলেছে
দেহের কোন ভঙ্গির মাধ্যমে নাচে অনুভূতির প্রকাশ করা হয়? তো উত্তর হবে মুখ ভঙ্গির মাধ্যমে। তারপরে প্রশ্নে বলেছে রঙের উৎস কি? রঙের উৎস হচ্ছে আলো। তারপরের প্রশ্নে বলেছে ছবিতে হালকা রং দিয়ে কি ফুটিয়ে তোলা হয়? এর উত্তর হচ্ছে আলো। তারপরের প্রশ্নে বলেছে বস্তুর পৃষ্ঠের গুণমানকে কি বলে? তো এর উত্তর হবে বুনট। তারপরের প্রশ্নে বলেছে পরিবারে আমাদের আত্মার আত্মীয় কারা? তো এর উত্তর হবে মা, বাবা, ভাই, বোন, পোষা প্রাণী। তারপরের প্রশ্ন নাচের দুইটি উপাদানের নাম লিখো। তো এর উত্তর হবে মুদ্রা এবং পোশাক। তো সর্বশেষ প্রশ্ন যে সব বর্ণ বা রং মিলে কোন রং তৈরি হয়? তো এর উত্তর হবে কালো। সো আইএফপি শিক্ষার্থীরা তোমরা এই যে প্রশ্নগুলো দেওয়া ছিল এখানে তোমরা সেগুলো বুঝতে পেরেছো। সো আইএফপি শিক্ষার্থীরা তোমাদের এই প্রশ্নের সমাধানগুলো বুঝিয়ে দিতে পেরেছি। তারপর এখানে যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে যে 2 নম্বরে এখানে প্রিয় শিক্ষার্থীরা তারপর এখানে এই যে 2 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে বলছে যে কোনো 4টি অর্থাৎ এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে তোমরা যে কোনো 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তো প্রতিটি প্রশ্নের জন্য 5 মার্ক করে থাকবে। তো প্রথম প্রশ্নটি ছিল বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন? ক নম্বর প্রশ্নে বলেছে শিল্পকলা কাকে বলে? গ নম্বর প্রশ্নে বলেছে শহীদ মিনার কেন তৈরি করা হয়েছিল? এবং ঘ নম্বর অপশনে বলেছে ছবি আঁকার ক্ষেত্রে পরিসর কি? তারপর ও নম্বর প্রশ্নে বলেছে মিশ্র রং কাকে বলে? সো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 5টি প্রশ্ন। তো এখন আমি তোমাদের এই প্রতিটি প্রশ্নের এক এক করে তার সমাধান দেখিয়ে দিচ্ছি। সো প্রিয় শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটি ছিল যে বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন? তো এর উত্তর এইভাবে লিখবে তাঁতি নিপুণ দক্ষতা ফুটিয়ে তোলার যুগের ঐতিহ্য তেমনিভাবে বাবুই পাখি অত্যন্ত দক্ষতার সাথে বাসা তৈরি করে আর এই সুন্দর বাসা বুনতে পারে বলেই বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয়। এদেরকে শিল্পী পাখিও বলা হয়। বাবুই ছোট পাখি, এরা খুব সুন্দর বাসা বানাতে পারে। সরু সরু আঁশ দিয়ে তারা বাসা বুনে। লম্বাটে বাসাগুলো বাতাসে দোল খায়, তখন খুব সুন্দর দেখায়। সাধারণত তাল, খেজুর, নারিকেল কিংবা সুপারি গাছের পাতায় এদের বাসা করতে দেখা যায়। পাখি আমাদের অনেক উপকার করে, পরিবেশ রক্ষা করে। তারা আমাদের প্রতিবেশীর মতো। আইএফপি শিক্ষিতা তোমরা এই ক নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা তো তারপরের প্রশ্ন হতে বলা ছিল যে শিল্পকলা কাকে বলে? তো এর উত্তর হবে মানুষের নান্দনিক ও সৃজনশীল কর্মকাণ্ড প্রকাশের শাখাসমূহকে একত্রে শিল্পকলা বলে। শিল্পকলার প্রধান 2টি শাখা, একটি হলো দৃশ্যকলা যার মধ্যে রয়েছে চিত্রকলা, ভাস্কর্য, মৃৎশিল্প, আলোকচিত্র, চলচ্চিত্র, স্থাপত্য ইত্যাদি। আরেকটি পরিবেশ কলা যার মধ্যে রয়েছে সঙ্গীত, নৃত্য, অভিনয় ইত্যাদি। তারপর শিল্পকলার শাখাগুলো আমাদের প্রকৃতির হরেক রকমের পাখির মতো। প্রকৃতির পাখিগুলো আলাদা আলাদা বৈশিষ্ট্যের হলেও সবাই যেমন পাখি প্রজাতির অন্তর্ভুক্ত, ঠিক তেমনি শিল্পকলার শাখাগুলোর ধরন ও উপাদান আলাদা হলেও এরা পরস্পরের আত্মার আত্মীয় এবং শিল্পকলা পরিবারের অন্তর্গত। বাবুই পাখির বাসা যেমন সুনিপুণভাবে গড়া, তেমনি শিল্পকলার প্রতিটি শাখা স্বয়ং উপাদান দিয়ে সঠিকভাবে বিন্যস্ত। পাখিরা যেমন প্রকৃতির সৌন্দর্যকে বিকশিত করে, তেমনি করে শিল্পকলার শাখাগুলো মানুষের নান্দনিক বোধকে
জাগ্রত করে। নানা রকমের পাখি নিয়ে যেমন প্রকৃতির পাখি পরিবার, তেমনি শিল্পকলার বিভিন্ন শাখা নিয়ে শিল্পকলা পরিবার, এজন্য পরিবারের গল্প। সো আইএফপি শিক্ষার্থীরা তোমরা 2 নম্বর প্রশ্নের সমাধানটিও বুঝতে পেরেছো। তারপর গ নম্বর প্রশ্নে বলা ছিল শহীদ মিনার কেন তৈরি করা হয়েছিল? তো এর উত্তর হবে যে কোনো ঐতিহাসিক ঘটনা স্মরণীয় করে রাখতে মানুষ নির্মাণ করে স্মৃতিস্তম্ভ। এর মাধ্যমে ইতিহাসকে হৃদয়ে ধারণ করা অনেক সহজ হয়, সরল হয়ে যায়। অমর ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর কঠিন কাজটাও সেজন্য 52 এর ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য যারা আত্মউৎসর্গ করেছিল তাদের স্মরণে নির্মাণ করা হয় শহীদ মিনার। সো আইএফপি শিক্ষার্থীরা তোমরা গ নম্বর প্রশ্নের উত্তরটিও বুঝতে পেরেছ। তো তারপরের প্রশ্নে কি বলেছে, এখানে এই যে দেখতে পাচ্ছি ছবি আঁকার ক্ষেত্রে পরিসর কি? তো এর উত্তর হবে যে তলের উপর ছবি আঁকা হয় তাকে পরিসর বলে, যেমন কাগজ, ক্যানভাস, বোর্ড, দেয়াল ইত্যাদি। তাছাড়া আঁকা আকৃতির চারপাশের সীমানা এবং মধ্যবর্তী দূরত্বকে বলে পরিসর। তো এই পরিসরকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ যে পরিসর হচ্ছে 2 রকমের। তো যথা এক হলো ধনাত্মক, একটি হলো ঋণাত্মক, অর্থাৎ ধনাত্মকের ইংরেজি হচ্ছে পজিটিভ এবং ঋণাত্মকের ইংলিশ হচ্ছে নেগেটিভ। তারপর এখানে লিখেছে যে প্রাকৃতিক আকার আকৃতি ধনাত্মক অর্থাৎ পজিটিভ, ঋণাত্মক নেগেটিভ পরিসর। অন্যদিকে ফিগার দিয়ে ধনাত্মক পজিটিভ, ঋণাত্মক নেগেটিভ পরিসর। সো আইএফপি শিক্ষার্থীরা তোমরা গ নম্বর প্রশ্নের উত্তরটিও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা তারপরের প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, মিশ্র রং কাকে বলে? তো এর উত্তর হবে রঙের উৎস হলো আলো। আলো কোনো বস্তুর উপর প্রতিফলিত হয়ে আমাদের দৃষ্টিতে যে বর্ণ অনুভূতি তৈরি করে তাকে রং বলে। ছবি আঁকার ক্ষেত্রে রং 2 রকমের প্রাথমিক ও মিশ্র। লাল, নীল, হলুদ 3টি রং প্রাথমিক রং। 2 বা ততোধিক প্রাথমিক রং মিলে হয় মিশ্র রং। সো আইএফপি শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল 2 নম্বর প্রশ্নের সমাধান। আইএফ তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ভিডিও এই পর্যন্ত। তো তার পরবর্তী পর্বে অর্থাৎ আজকে হচ্ছে পর্ব 1, আমরা পর্ব 2 অর্থাৎ নেক্সট পর্বে এখান থেকে আলোচনা করব। তো আজকে আমরা তোমাদের এই শিল্প সংস্কৃতির সিলেবাস, তারপর নমুনা প্রশ্ন অর্থাৎ নমুনা প্রশ্নের যেই এক কথায় উত্তর দাও প্রশ্নগুলো ছিল সেগুলো সমাধান করে দিয়েছি এবং সংক্ষিপ্ত উত্তর দাও এই প্রশ্নগুলো সমাধান করে দিয়েছি। তো আমরা আগামী পর্বে এখান থেকে সমাধান করব। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের অন্যান্য বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি সহ সকল বিষয়ের এইভাবে নমুনা প্রশ্ন, সিলেবাস এবং তার সমাধান আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। তো প্লেলিস্টটি যে লিঙ্ক সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সুন্দর করে সেগুলো দেখতে পারবে। সো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং কে কোথায় থেকে তো বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। সো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।